ফটো অর্থ আলো এবং সিনথেসিস অর্থ সংশ্লেষ হওয়া। অর্থাৎ আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদে খাদ্য সংশ্লেষণকে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়। ফটোসিনথেসিসে চয়ানো কার্বন ডাই অক্সাইড এবং বারো অণু পানি, ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে এক অণু গ্লুকোজ, চয়ানো পানি এবং চয়ানো অক্সিজেন উৎপন্ন করে। ফটোসিনথেসিস এটা উদ্ভিদের খাদ্য তৈরির একটা অন্যতম প্রক্রিয়া। উদ্ভিদের খাদ্য তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে। এর মূল উদ্দেশ্য হলো গ্লুকোজ তৈরি করা। এটা গ্লুকোজ তৈরি করতে গিয়ে আরো ২ টা উপজাত হিসেবে উপাদান তৈরি করে, যেমন পানি এবং অক্সিজেন। অক্সিজেন জীবজগতের শ্বসনের কাজে লাগে এবং পানি মাটিতে চলে যায় বা জলে বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যায় এবং শর্করা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। ফটোসিনথেসিসে গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে 0.03% কার্বন ডাই অক্সাইড থাকে এবং পানিতে থাকে 0.3%। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। তাই জলজ উদ্ভিদসমূহে ফটোসিনথেসিসের হার অনেক বেশি হয়ে থাকে। ফটোসিনথেসিসে ১২ অণু পানি জারিত হয় এবং ৬ অণু কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। ফটোসিনথেসিস প্রক্রিয়াটি সম্পন্ন ঘটে পাতার ভিতরে যে ক্লোরোপ্লাস্ট আছে এটার ভিতর। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেন এবং স্ট্রোমার মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ফটোসিনথেসিস এটা একটা জটিল এবং দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। ১৯০৫ সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান এটিকে ২ ভাগে ভাগ করেন। একটা হলো আলোক নির্ভর পর্যায় এবং অপরটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে। কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে না, অর্থাৎ আলোর অনুপস্থিতিতেই এটা চলতে পারে। এটা হলো একটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে যে এখানে যেগুলো স্লাইড দেখা যাচ্ছে এগুলো একেকটা থাইলাকয়েড। থাইলাকয়েডের ভিতরে যে বাইরে যে মেমব্রেন থাকে এখানে আলোক নির্ভর পর্যায়টা সংঘটিত হয় এবং এখানে যে স্ট্রোমা আছে ক্লোরোপ্লাস্টের ভিতরে এখানেই আলোক নিরপেক্ষ পর্যায়টা সম্পন্ন হয়। আলোক নির্ভর পর্যায় এটি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এখানে এটিপি, NADPH এবং H+ উৎপন্ন হয়। এখানে এটিপি তৈরির যে প্রক্রিয়া এটাকে ফটোফসফোরাইলেশন বলা হয়। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন তৈরি হয়। এটাকে ফটোলাইসিস বলা হয়। এডিপি এবং অজৈব ফসফেট, ক্লোরোফিল, সূর্যের আলো এই ২ টার সাহায্যে এটিপি তৈরি করে। এটিপির পূর্ণরূপ হলো এডিনোসিন ডাইফসফেট। আর এখানে আরেকটা এক্সট্রা ফসফেট যুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ ৩ টা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আলোক নির্ভর পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে। এটা সংগঠিত হয় থাইলাকয়েড মেমব্রেন। এটা একটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভিতর যে ধাপগুলো দেখা যাচ্ছে একেকটা হলো এটা পুরাটাকে বলা হয় গ্রানা, আর গ্রানার প্রত্যেকটি ধাপকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডের বাইরে যে আবরণী থাকে বা মেমব্রেন থাকে এখানে সংগঠিত হয় আলোক নির্ভর পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়টি স্ট্রোমাতে সংগঠিত হয়। এটা একটা পাতা। পাতার ভিতরে যদি আমরা দেখি অন্তর্গঠন, তাহলে এখানে স্ট্রোমা দেখতে পাবো। স্ট্রোমার ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পাতায় প্রবেশ করে এবং থাইলাকয়েড মেমব্রেনে আবদ্ধ হয়ে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতিতে এখানে শর্করা এবং অক্সিজেন উৎপন্ন হয়। স্ট্রোমা কখন খোলা হয়, কখন বন্ধ হয়? এটা কিভাবে হয়? এটা একটা স্ট্রোমা। স্ট্রোমার পাশে থাকে ২ টা রক্ষীকোষ। রক্ষীকোষ যখন স্ফীত হয়ে যায় অর্থাৎ মোটা হয়ে যায় তখন এগুলো বেঁকে যায়। বেঁকে যাওয়ার ফলে মাঝখানে একটা ছিদ্র তৈরি হয়। এটা দিয়ে মূলত কার্বন ডাই অক্সাইড ভিতরে প্রবেশ করে এবং এটাকে আমরা স্ট্রোমা বলে থাকি। আবার যখন এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে অর্থাৎ স্ফীত অবস্থা থেকে শিথিল হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায় অর্থাৎ রাতের বেলা তখন ফটোসিনথেসিস হয় না, স্ট্রোমা বন্ধ থাকে। তাহলে সংশ্লেষণ প্রক্রিয়াটি ২য় পর্যায় হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে NADPH, ATP এবং H+ এর সাহায্যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড বিজারণের ৩ টি স্বীকৃত পথ আছে। এটা হলো ক্যালভিন চক্র, হেস এবং ক্র্যাক চক্র, ক্যাম চক্র। এই ক্যাম চক্রটা এসএসসি জীববিজ্ঞান বইয়ে ভালোমতো এখানে আলোচনা করা হয় নাই। ক্যাম চক্রকে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বলা হয়। এইখানের প্রধান এই চক্রটা পাথরকুচি উদ্ভিদে দেখা যায়। ক্যালভিন চক্র।
এটা বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কেলভিন চক্র নামকরণ করা হয়। হ্যাস এবং স্ল্যাক চক্র এখানে হ্যাস এবং স্ল্যাকের নাম অনুসারে নামকরণ করা হয়। আলোক নিরপেক্ষ পর্যায়টি সংঘটিত হয় স্ট্রোমা, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। কেলভিন চক্রকে সি3 গতিপথ বা চক্র বলা হয়। কেলভিন চক্রটি বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে করা হয়। 1961 সালে তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। অধিকাংশ উদ্ভিদে শর্করা তৈরি হয় কেলভিন চক্রের মাধ্যমে। আমরা যে সকল উদ্ভিদের নাম জানি, সকল উদ্ভিদে কেলভিন চক্রের মাধ্যমে খাদ্য উৎপন্ন হয় বা শর্করা উৎপন্ন হয়। কেলভিন চক্রের অপর নাম হলো সি3। সি3 বলা হয় কারণ এখানে প্রথম স্থায়ী উপাদান হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এজন্য এটাকে সি3 উদ্ভিদ বলা হয়। যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সবগুলো সি3 উদ্ভিদের অন্তর্ভুক্ত। হ্যাস এবং স্ল্যাক চক্র। এটা বিজ্ঞানী হ্যাস এবং স্ল্যাকের নাম অনুসারে হ্যাস এবং স্ল্যাক চক্র নামকরণ করা হয়। এটাকে সি4 গতিপথও বলা হয়। কারণ এইখানে প্রথম স্থায়ী উপাদান হলো তার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সি4 বা হ্যাস এবং স্ল্যাক চক্রের উদাহরণ হলো ভুট্টা, আখ এবং অন্যান্য ঘাস যেমন মোতা ঘাস ইত্যাদি সি4 উদ্ভিদের উদাহরণ। আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ পর্যায়। এটি ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। আর নিরপেক্ষ পর্যায়টি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে সংগঠিত হয়। আর আলোক নির্ভর পর্যায়টি আলোক শক্তির প্রয়োজন পড়ে, প্রত্যক্ষ প্রয়োজন পড়ে। কিন্তু এটি আলোক শক্তির প্রয়োজন পড়ে না। অর্থাৎ আলো থাকলেও চলে, না থাকলেও চলে, এরকম। আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়। অর্থাৎ এটিপি, এনএডিপিএইচ এবং H+ উৎপন্ন হয় আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন এই সকল প্রোডাক্ট পরবর্তীতে প্রোডাক্টের সাহায্যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং শর্করা বা C6H12O6 উৎপন্ন করে। এখানে NADP বিজারিত হয় এবং এখানে NADP জারিত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি লাল, নীল, কমলা এবং বেগুনি আলোতে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। প্রত্যেকটা বিক্রিয়ায় কিছু উপাদান আছে যেখানে এগুলো উপস্থিতি বা অনুপস্থিতির মাধ্যমে বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করতে পারে। সালোকসংশ্লেষণও যে সকল উপাদান বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করে এগুলোকে প্রভাবক বলা হয়। বাহ্যিক প্রভাবক অর্থাৎ বাহির থেকে নিয়ন্ত্রণ করে। যেমন আলো। আলো ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, আর ক্লোরোফিল যত বৃদ্ধি পাবে সালোকসংশ্লেষণের হার তত বৃদ্ধি পাবে। কার্বন ডাই অক্সাইড। সালোকসংশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি হলো কার্বন ডাই অক্সাইড। সালোকসংশ্লেষণে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য ৬ অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। কার্বন ডাই অক্সাইড যত বেশি হবে সালোকসংশ্লেষণের হার তত বেড়ে যাবে। কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। তাই যখন অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে তখন কোষের ভিতরে মেসোফিল টিস্যুতে অম্লত্ব অর্থাৎ অ্যাসিডিটি বেড়ে যাবে। কারণ কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী। ফলে এখানে সালোকসংশ্লেষণ ব্যাহত হবে। তাপমাত্রা। সালোকসংশ্লেষণের জন্য অপটিমাম টেম্পারেচার ২২ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও যখন ০ ডিগ্রির কাছাকাছি বা ৪৫ ডিগ্রির উপরে উঠে যাবে তাপমাত্রা, তখন এই পুরো প্রক্রিয়াটি ব্যাহত হবে। সালোকসংশ্লেষণের অন্যতম আরেকটি উপাদান হলো পানি। খনিজ পদার্থ ক্লোরোফিলের প্রধান উপকরণ নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং আয়রন এগুলো সালোকসংশ্লেষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করে। রাসায়নিক পদার্থ বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন মিথেন এর উপস্থিতি সালোকসংশ্লেষণে বাধাগ্রস্ত করে। সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক অর্থাৎ পাতার ভিতরে মেসোফিল টিস্যুতে উপস্থিত থেকে যে সকল উপাদানসমূহ সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি এবং হ্রাস করে এগুলোকে বলা হয় সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক। ক্লোরোফিল। ক্লোরোফিল কার্বন বিজারণে সাহায্য করে। পাতার বয়স। মাঝারি বয়সের পাতায় সালোকসংশ্লেষণে সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা রাখে। শর্করা উৎপাদন। সালোকসংশ্লেষণের প্রধান উদ্দেশ্য থাকে উদ্ভিদের শর্করা উৎপন্ন অর্থাৎ খাদ্য তৈরি। যদি খাদ্য আগে থেকে তৈরি থাকে অর্থাৎ পাতার ভিতর আগে থেকে শর্করার পরিমাণ বেশি, তখন সালোকসংশ্লেষণের হার কমে যাবে এবং শর্করা কম পরিমাণ উৎপন্ন হবে। পটাশিয়াম। পটাশিয়ামের উপস্থিতির কারণে সালোকসংশ্লেষণের হার সরাসরি বৃদ্ধি বা হ্রাস পায়। কারণ পটাশিয়ামের বৃদ্ধির কারণে পত্ররন্ধ্র রক্ষীকোষ স্ফীত হয়। রক্ষীকোষ স্ফীত হলে স্টোমাক খুলে যায় বা পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র খুলে গেলে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়। এভাবে পটাশিয়াম সালোকসংশ্লেষণে
প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে।